দেখেন আজকে হচ্ছে 30শে মে, বৃহস্পতিবার, এবং আমাদের লিখিত ব্যাচের 27তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5ম ক্লাস। যদিও আমরা ওই তৃতীয় ক্লাসে যে শীটটা দিছিলাম সেটাই এখন পর্যন্ত করতেছি, এটা এখনো শেষ হয় নাই। তো সবাই একটু আমরা চলে আসি 27 ধারায়। গতদিন আমরা 23-24 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আর আমরা আজকে চলে আসি, দেখেন, আহ 27 ধারায় এখানে বলতেছে যে যার বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। কত দ্বারা? 27 দ্বারা। অ্যাকচুয়ালি আপনি যদি 23 মনে রাখেন, 23-এ বলছে যে যার পক্ষে দিবে, যার পক্ষে দিবে। আর 24-এ বলছে যার পক্ষে দিবেন। আর 27 হলো যার বিপক্ষে দিবে, 28 হলো যার বিপক্ষে দিবেন। বুঝেন কিনা? তার মানে এইভাবে বলা যেতে পারে 23-24 হলো বাদীর ক্ষেত্রে, কে বাদী হইলে ডিগ্রি পাবে 23, কে বাদী হইলে ডিগ্রি পাবে না কত 24। আর 27-এ বলতেছে কারে বাধ্য করতে পারে, মানে কোন বিবাদীর বিপক্ষে ডিগ্রিটা দিবে আর কোন বিবাদীর বিপক্ষে ডিগ্রিটা দিবে না, এটা কত 28। অর্থাৎ 23-এর অপোজিট হচ্ছে কোনটা? 27। 23-এ বলতেছে যার পক্ষে দিবে, যার পক্ষে দিবে, তার মানে কি পক্ষে দেওয়া মানে কি আরেকজনকে বাধ্য করবে না? বিবাদীরে কি বাধ্য করবে? আমার পক্ষে দিবে তার মানেই তো বিবাদীরে বাধ্য করবে। তাহলে বিবাদীরে বাধ্য করবে কততে? তার বিবাদীরে বাধ্য করবে বা তার বিরুদ্ধে দিচ্ছে। তাহলে 23-এর অপোজিট কোনটা? 27। 23-এ আমরা 4টে বলছিলাম না? 4টা। ওই হুবহু 4টে হবে আমার 27-এ। কিন্তু ওই জায়গায় 23-এর ভাষা ছিল হলো পক্ষে, আর 27-এর ভাষা হবে কি বিপক্ষে। আমি বলবো যে মামলার যে কোনো মামলার যে কোনো পক্ষের বিরুদ্ধে, বুঝলেন, মামলার যে কোনো পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির বিরুদ্ধে। তারপরে আমি বলবো যে যদি কোনো পাবলিক কোম্পানি পরবর্তীতে অন্য কোনো পাবলিক কোম্পানির সাথে একত্রিত হয় সেই পাবলিক কোম্পানির বিরুদ্ধে। তারপরে আমি বলবো যদি কোনো উদ্যোক্তাগণ পাবলিক কোম্পানি গঠনের স্বার্থে যদি কোনো চুক্তি করে তাহলে নতুন পাবলিক কোম্পানির বিরুদ্ধে। বুঝতে পারছেন? তাহলে 27-23-এ বললো যে যার পক্ষে দেওয়া যায়, সেম কথাটাই উল্টে যাবে যে যার বিরুদ্ধে দেওয়া যায় সেটা কত 27। একটু পড়ি, দেখেন। অর্থাৎ একটা জিনিস এভাবে চিন্তা করেন যে একটা মামলার বাদী এলো, মানে মাসুদ জমি বিক্রি করতে চাইছে, তানভীর কিনতে চাইছে। পরে মাসুদ বললো যে না আমি জমি, তানভীর বললো আমি আর কিনবো না। তানভীর ছিল ক্রেতা, সে কিনতে চায় নাই, তাহলে না মামলা করবে কে? মাসুদ। তাহলে আদালত মাসুদের পক্ষে ডিক্রি দিতে পারে। কত দাঁড়ায়? মানে মাসুদ ডিগ্রি পাওয়ার হকদার বা ডিগ্রি দিতে পারে 23। আর মাসুদে যদি দেয় তাহলে ওই ডিগ্রিটা কার বিরুদ্ধে যাচ্ছে? মিন্টুর বিরুদ্ধে নাকি? এটা কত দ্বারা? 27 দ্বারা। জি। দেখেন, দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 27 ধারা অনুসারে নিম্নলিখিত ব্যক্তির বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করা যায়, যথা কে? দেখেন, ওই যে চুক্তির যে কোনো পক্ষের বিরুদ্ধে পরবর্তী সময় চুক্তিতে সৃষ্ট সত্ত্ব দ্বারা চুক্তির মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তির বিরুদ্ধে। এইটা একটু আন্ডারলাইন করেন এই জায়গা। মানে আমি একটা নতুন একটা পয়েন্ট লিখছি। এই জায়গা আপনি ইচ্ছা করলে যদি আপনি আহ ওই 23-এ যে ফ্যাক্টটা লিখছেন না, সেম সেম ফ্যাক্টটাই এই জায়গায় আপনি লিখতে পারেন। কিন্তু এই জায়গা দ্বিতীয়তে আমি নতুন একটা গ্রাউন্ড কেন লিখছি, এটা হচ্ছে আমার একটা প্রবলেম সলভ করতে লাগবে। আমার একটা এই 27-এর এটা হলো 27-এর খ হয়। 27-এর কত? খ বোধহয়, খ অথবা ক, যাই হোক ওই প্রবলেমের ওই জায়গা পাবো যে পরবর্তী সময়ে চুক্তিতে সৃষ্ট সত্ত্ব দ্বারা তার মাধ্যমে দাবিদার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে। এটার ব্যাখ্যা আমরা এই একেবারে নিচে চলে আসেন, আমি আপনার ব্যাখ্যা করতেছি। উম এটা হচ্ছে 27-এর খ। আপনি ওই যে ওই জায়গায় 28 ধারার নিচে আছে, দেখেন ক তার 1 খণ্ড জমি 8 লক্ষ টাকায়। পাইছেন কিনা? পাইছেন? এই যে দেখেন, ক তার 1 খণ্ড জমি 8 লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। মানে ক 8 লক্ষ টাকায় বিক্রি করতে চাইছে কার কাছে? ক্ষয়ের কাছে। চুক্তি বলে খ ওই জমির দখল পায়, মানে যার কাছে বিক্রি করতে চাইছে ক্রেতা ওই জমির দখলও বুঝে নিছে। পরবর্তীতে ক তা 12 লক্ষ টাকায় গয়ের নিকট বিক্রি করে দেয়। প্রথমে ক বিক্রি করছে কার কাছে? কার কাছে? খর কাছে। এবং খ ওই জমির কিসে আছে? দখলে আছে। এরপরে ক আবার দেখলো যে আমি তো অমুকের কাছে বেশি টাকা পাইছি, গয়ের কাছে বেশি টাকা পাইছি। ওই দখলে আছে কিন্তু প্রথম ক্রেতার কাছে, আবার আমি বিক্রি করে দিছি আবার কার কাছে? গয়ের কাছে। কত টাকায়?
প্রথম জনের কাছে 12 বিক্রি করছিলাম 8 লাখ টাকায়, পরে আর একজনের কাছে বেশি দাম পায় বিক্রি করছে কয় টাকায়? দেখেন, জমিতে ক্রয়ের স্বার্থ সম্পর্কে কোনো খোঁজ খবর নাই নাই, মানে অ্যাকচুয়ালি ক্রয়ের স্বার্থ আছে কিনা বা পূর্বে কোনো বেচা কেনা হয়েছে কিনা এই রিলেটেড কোনো খোঁজ খবর কে নাই নাই গ নাই নাই, বুঝলেন? মানে পরবর্তী যে ক্রেতা, দ্বিতীয় ক্রেতা, সে এই টাইপের তেমন কোনো খোঁজ খবর নেই নাই, মানে সে জানে না, সরল বিশ্বাসেই জমিটা কি ক্রয় করছে। এমত অবস্থায় কি গয়ের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারে? এই জায়গায় হচ্ছে কি প্রথম ক্রেতা, হচ্ছে কি প্রথম ক্রেতা, সে কি গয়ের বিরুদ্ধে চুক্তিতে বলবৎ করতে পারবে কিনা? মানে সে বলতেছে, যখন দ্বিতীয় ক্রেতা বিক্রি করলো, দ্বিতীয় ক্রেতা এখন ওই গয়ের স্থলাভিষিক্ত হয়ে গেল কে? গ। এখন কাছ থেকে প্রথম ক্রেতা সে কি এই জমিটা নিতে পারবে কিনা, মানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ওই আপনার গড়ে বাধ্য করতে পারবে কিনা? দেখেন, আমরা একটু পড়ি, এটা বেশ জটিল, তবে বুঝলে সমস্যা নাই, একটু দেখেন। গয়ের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে কিনা তা আলোচনা করতে হবে। দেখেন, আইনগত পর্যালোচনা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 27-এর ধারা অনুসারে। 27-এর কত? খ। খ গয়ের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারে। এই জায়গা খ হচ্ছে কে? প্রথম ক্রেতা, প্রথম ক্রেতা। আর গ হচ্ছে কে? দ্বিতীয় ক্রেতা। তাহলে খ যেহেতু জমিটা প্রথম কিনছে, পরবর্তীতে জমিটা দ্বিতীয়বার কিনছে কে? গ। এবং তাহলে তাহলে গ কেনার পর বলতেছে যে এই জমির মালিক হলো আমি, এবং আমি তোমার এই জমি দিব না। তাহলে এই জায়গা খ মানে প্রথম ক্রেতা মামলা, আপনি বলতে পারেন যে তাহলে ক এর বিরুদ্ধে মামলা না করে কেন গ এর বিরুদ্ধে করতেছে? কারণ এই জায়গা দ্বিতীয়বার যখন বিক্রি করছে, তাহলে ক এর স্থলাভিষিক্ত হয়েছে কে? গ। এই যে দেখেন, চুক্তিভুক্ত জমিতে ক্ষয়ের দখল, আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, চুক্তিভুক্ত জমিতে ক্ষয়ের দখল গয়ের জন্য নোটিশ হিসেবে বিবেচিত হবে এবং গয়ের স্বার্থ প্রভাবিত করতে ক্ষয়ের দখলই যথেষ্ট। এটার অর্থ কি? মানে যদিও ওই জায়গা বলছে যে পরবর্তীতে দ্বিতীয় ক্রেতা তখন জমি কিনছে, তখন সে ওই জমিতে গয়ের স্বার্থ ঠিকঠাক ভাবে আছে কিনা খোঁজ খবর সে নাই নাই, খোঁজ খবর সে না নেই। কিন্তু পরে প্রশ্ন যে প্রথম যে জমিটা কিনছে কেনার পর থেকে এই জমির কি আছে? দখলে আছে। তার মানে তুমি যখন দ্বিতীয় ক্রেতা, তুমি যখন জমি কিনলে একজনের কাছ থেকে, কিন্তু জমির দখলে আছে আর একজন, এটা তো তুমি জানতা। বুঝতে পারছেন? আর কেন সে দখলে আছে এরকম কোনো প্রশ্ন উত্তেক হয় নাই, অবশ্যই তার মানে সেই বিষয়টা কি, দখলের বিষয়টা কি জানে। এই যে দেখেন, চুক্তিভুক্ত জমিতে ক্ষয়ের দখল গয়ের জন্য নোটিশ হিসেবে বিবেচিত হবে এবং গয়ের স্বার্থ প্রভাবিত করতে ক্ষয়ের দখলই যথেষ্ট। সুতরাং গয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট বলবৎ করতে পারে। সুতরাং দেখেন, আহ বল করতে মানে সুতরাং পরে সুতরাংটা কেটে দেন, এটা কেটে দেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 27-এর ধারা অনুসারে, আন্ডারলাইন করবেন, চুক্তিটা গয়ের বিরুদ্ধে বলবৎ করতে পারে। 27-এর ধারায় বলা হয়েছে, এই যে দেখেন, চুক্তি পরবর্তী কোনো স্বার্থ সৃষ্টি হলে, চুক্তি পরবর্তী কোনো স্বার্থ সৃষ্টি হলে চুক্তি পক্ষগণের মাধ্যমে যে ব্যক্তি এমন স্বার্থ দাবি করেছে তার বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ করা যেতে পারে যদি সে মূল চুক্তির বিষয়ে অবগত হয়। একটু বুঝেন, এই লাইনটা বুঝেন, আমি একটু বুঝাই। চুক্তি পরবর্তী স্বার্থ সৃষ্টি হলে, প্রথম চুক্তিটা করছিল কার সাথে? কার সাথে? পরবর্তী স্বার্থ সৃষ্টি হয়েছে, মানে পরবর্তী চুক্তিটা করছে কার সাথে? কার সাথে? তাহলে চুক্তি পরবর্তী স্বার্থ সৃষ্টি হয়েছে কার সাথে? কার সাথে? চুক্তির পক্ষগণের মাধ্যমে যে পক্ষ এমন শর্ত দাবি করতেছে, পরবর্তী শর্ত দাবি করতেছে কে? তার বিরুদ্ধে, মানে এর বিরুদ্ধে সুনির্দিষ্ট বলবৎকরণ করা যেতে পারে যদি সে মূল চুক্তির বিষয় কি হয়, অবগত হয়। অর্থাৎ এই জায়গা অবগত হয়েছে কিনা, এটা যদিও এখানে প্রকাশ্যভাবে বলা নাই, বাট অ্যাকচুয়ালি অবগত হয়েছে আমরা বুঝি কেমনে? কারণ সে যখন জমিটা কিনছে, দেখলো আমি জমি কিনছি কর কাছ থেকে, কিন্তু দখলে আছে কি? তার মানে সে যে দখলে আছে, যে দখলে আছে, এটা তো জানতো। দেখেন, যেহেতু দখলে ছিল, সেহেতু এর সাথে এর চুক্তিগত সম্পর্ক কর্তৃক অবগত থাকা স্বাভাবিক এবং এই কারণে এর বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে। বুঝেন কিনা? তাহলে আমি এখন আপনি গিয়ে 27-এর ওই জায়গাতে যে কথাটা বললাম, এখন কিন্তু আপনি ক্লিয়ার হচ্ছে যে চুক্তি পরবর্তী পরবর্তী কোনো স্বার্থ সৃষ্টি হইলে যে এই স্বার্থটা দাবি করতেছে, সে যদি প্রথম চুক্তির শর্ত কি, প্রথম চুক্তির ব্যাপারে জানে, তাহলে কার্য সম্পাদনে তাকে বাধ্য করা যাবে। খুব সহজে যদি এইভাবে বুঝাই যে আমি আমার একটা জমি আনারুল হক সাহেবের কাছে 8 লাখ টাকায় বিক্রি করছি, এবং 8 লাখ টাকায় বিক্রি করার সাথে সাথে, মানে বিক্রি করতে বলতে পায় না, চুক্তি করছি,
এবং আনারুল হক সাহেব ওই বায়না চুক্তির টাকা দিয়ে উনি অলরেডি জমির দখলে আছে। পরবর্তীতে সেম জমি আমি 12 লাখ টাকায় ইখতিয়ার সাহেবের কাছে বিক্রি করছি। মানে এই যে চুক্তি পরবর্তী স্বার্থ সৃষ্টি হলো কার সাথে? ইখতিয়ার সাহেবের সাথে। এখন আনোয়ারুল হক সাহেব যখন চুক্তি বল মানে মূল দলিল করতে আসলো, দেখলো যে এই জমির মালিক এখন আমার জায়গায় সনি খানের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে কে? ইখতিয়ার। এখন ইখতিয়ার সাহেব বলতেছে যে হবে না, তোমার কাছে প্রথমবার বিক্রি করছে ঠিক আছে, কিন্তু আমি হলো এখন মালিক, আমার কাছে শেষবার বিক্রি করছে কার কাছে? ইখতিয়ার সাহেবের কাছে। এখন আনোয়ারুল হক সাহেব 12 ধারার মামলা করছে কার বিরুদ্ধে? ইখতিয়ার সাহেবের বিরুদ্ধে। এবং আনোয়ারুল সাহেব বলতেছে যে যখন ইখতিয়ার সাহেব জমিটা কিনছে, কেনার সময় উনি অলরেডি জানতো যে আমি দখলে আছি, তার মানে উনি জানিয়ে শুনে এই কাজটা করছে। তার মানে ইওর অনার ইখতিয়ার সাহেবরে বাধ্য করেন এই জমিটা আমারে দেওয়ার জন্য, বলবৎকরণের জন্য। এবং এই ক্ষেত্রে আদালত ইখতিয়ার সাহেবরে কি করবে? বাধ্য করবে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের। বুঝেন কিনা? এবং এই জায়গায় একটা জিনিস মনে রাখেন, যদি ইখতিয়ার সাহেব না জানতো যে এই জমি প্রথম বেচা কিনা হয়েছে বা এই জমিতে কে দখল আছে, ইখতিয়ার সাহেব মানে দ্বিতীয় ক্রেতা টোটালি অবগত না, তাহলে কিন্তু ওনারা বাধ্য করা যাবে। আজকের প্রশ্নের মতো আজকে যে প্রশ্নটা দিছি আপনাদের, ওই পরীক্ষায় প্রশ্ন আসছিল যে সি এর পক্ষে মামলা, সি মামলা বদলি করবে, কিন্তু দিছি কি? ডি। ঠিক একই ভাবে পরীক্ষার হলে যাই দেখবেন যে তো আমি পারি, কিন্তু এই জায়গায় বিষয় আছে, দেখবেন যে দ্বিতীয়বার যার কাছে বেচছেন সে কি প্রথমবার বিষয়টা জানে কি জানে না। সে যদি প্রথমবারের বিষয়টা জানে তাহলে তারে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে, আর যদি সে প্রথমবারের বিষয়টা না জানে তাহলে কিন্তু বাধ্য করা যাবে। এবং সেখানে কি বলা হচ্ছে দখলে আছে, কিন্তু দখলে নেই, সেখানে কি দখলে না থাকলে মানে সে জানে না, চুক্তি হয়েছে ওনারে দলিল করে দিয়েছে, এখানে কি যে জানে না, আর দখলে আছে, দখলে ও জানে না, তাইলে বাধ্য করা যাবে না। এই জায়গায় দলিল কিন্তু হয় নাই। প্রথম চুক্তি হয়েছে কি চুক্তি? বায়না চুক্তি। বায়না চুক্তি। বুঝেন কিনা? পরেরটা হলো, আপনি একটা যে দেখেন, আপনি এই ভাষাটা দেখেন মাসুদ, এই ভাষাটা দেখেন, আমি বলি দেখেন ভাষাটা দেখেন। ক তার দেখেন, আচ্ছা দেখেন, দেখেন ক তার 1 খণ্ড জমি 8 লক্ষ টাকায় ক্ষয়ের সাথে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ, এটা বলতেন। বিক্রয় কি করছে? চুক্তিবদ্ধ, মানে এটা কি চুক্তি? বায়না চুক্তি। বুঝেন কিনা? চুক্তি বলে ক্ষয় জমির দখলে পাই, মানে টোটাল বিক্রি কিন্তু হয় নাই। পরবর্তীতে তা 12 লক্ষ টাকায় গয়ের কাছে বিক্রি করে দেয়, মানে এর কাছে বিক্রিটা কি হয়ে গেছে? এর কাছে বিক্রিটা হয়ে গেছে, তার মানে কয়ের জায়গায় এখন মালিক হইলো কে? ক। বুঝেন কিনা? তাহলে এখন সে তো মালিক হয়েছে, কিন্তু ওই জমিটা প্রথম বিক্রি করতে চাইছিল কার কাছে? কয়ের সাথে। তার সাথে তো বায়না চুক্তি করছে। এখন ক বিবাদী করবে কারে? ওই যে দ্বিতীয় যার কাছে বিক্রি করছে তারে। বুঝেন কিনা? কারণ এখন মালিক হয়ে গেছে কে? ক মালিক হয়ে গেছে। এটা কিন্তু এটা না যে জমি প্রথম বিক্রি করতে, বিক্রি করে ফেলাইছে সম্পূর্ণভাবে ক্ষয়ের কাছে, পরে দ্বিতীয়বার বিক্রি করতে গয়ের কাছে, বিষয়টা কিন্তু তা না। প্রথম যে চুক্তি সেটা কি চুক্তি? বায়না চুক্তি। আর পরেরটা হলো গয়ের কাছে টোটালি বিক্রি করে ফেলছে। বলেন। এই জায়গা প্রভাবশালীর কথা আসছে জায়গা। আচ্ছা বলেন। আমি বলছি কেন 7,000 টাকা দিই, 8-12 লাখ টাকা দিই। এখন আমার আমাকে না করে ওই মিঠুন সাহেব, আমাকে না করে আমরা। আপনি যে কথা বলেন এটা আবার টেকনিক্যালি এরও রয়ে যায়। ওই প্রভাবশালীর কথা বললে তাহলে আমি যাই চুক্তি রদের মামলা করবো, কারণ প্রভাবশালী মানে কি, আমার চুক্তিতে স্বাধীন সম্মতি ছিল না, সে তো আমার ভয় দেখায় এই কাজটা করছে। বুঝতে পারছেন? একটু যদি দিয়ে দেন লেটাবাটা হয়ে যাবে। দেখেন, মানে এই জায়গা কারো কোনো প্রভাবশালীর কোনো বিষয় নাই। এই জায়গা মেইনলি আমি যে বিক্রেতা, আমি 2 নাম্বারই করছি। আমি একজনের সাথে বায়না চুক্তি করছি, পরে আর একজনের কাছে বেশি টাকা পাই, তারে টোটালি বিক্রি করে
দিছি, এখন পরে যে কিনছে সে তো আমার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে, তাহলে প্রথমে যার কাছে বায়না চুক্তি করছিলাম সে তাহলে মামলা করবে যে পরে যে কিনছে তারে বিবাদী কইরা, তারে বলবে যে ওনার যেহেতু আগে জমি ছিল কয়ের, এখন জমির মালিক হয়েছে গ, তাহলে গই এখন আমারে দলিল জমিটা দলিল করে দেখ। গ তো প্রতারণা করে নাই, গ যে শুনে কিনছে, প্রতারণা যা করার করছে তো ক, যে বেচছে সে। এই বুঝতেন কিনা, এই যে দেখেন, বুঝলে তাহেরির ডায়লগ দিতে হবে, বুঝলে বুঝপাতা। দেখেন দেখেন এই চুক্তির, জি বলবেন কিছু? হ্যাঁ, আচ্ছা ওই যে বলতেছেন যে স্বার্থ সম্পর্কে অবগত, কি বলছে, কোনো খোঁজ খবর নেয় না। আচ্ছা স্বার্থ সম্পর্কে খোঁজ খবর নেয় নাই, ঠিক আছে, বাট ওই জমির আবার উপরের লাইনে দেখেন ওই জমির দখল পাই কে, খ। তার মানে দখলের বিষয় তো সে জানতো, তার মালিক আছে কি নাই সেটা হলো পরের বিষয়, কিন্তু দখলে তো আর একজন আছে। দেখেন তাহলে আমরা দেখি 27 ধারায় চলে আসি। 27 ধারায় তাহলে আহ চুক্তির যে কোনো পক্ষের বিরুদ্ধে, এটা আমরা জানলাম। 2 নম্বরে হলো পরবর্তী সময় চুক্তিতে সৃষ্ট স্বার্থ দ্বারা চুক্তির পক্ষ মানে মাধ্যমে দাবিদার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, লাইন ছোট বাট বুঝতে গেলে জীবন শেষ হয়ে যায়, বুঝতে পারছেন? পরবর্তী সময়ে চুক্তির সৃষ্ট স্বার্থ দ্বারা, মানে পরবর্তী সময়ে স্বার্থ সৃষ্টি হয়েছে কার সাথে, গ এর সাথে। আর দাবিদার ব্যক্তি দাবি করতেছে কে, গ, দাবিদার ব্যক্তির বিরুদ্ধে। আচ্ছা তারপরটা দেখেন, যখন কোনো পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হয়, তারপর কোম্পানিটি অন্য পাবলিক কোম্পানির সাথে একত্রিত হয়, তখন একত্রিত হওয়ার ফলে গঠিত নতুন পাবলিক কোম্পানির বিরুদ্ধে। তারপরটা দেখেন, যখন কোনো পাবলিক কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানি গঠিত হওয়ার পূর্বেই চুক্তি করে, তখন কোম্পানির বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ করা যেতে পারে। ওই একই কথা, যে পূর্বেই চুক্তি করে তখন কোম্পানির বিরুদ্ধে বলবৎকরণ করে, তবে এই ক্ষেত্রে চুক্তিটি কোম্পানি কর্তৃক অনুমোদিত গৃহীত হতে হবে এবং চুক্তিটি কোম্পানি গঠনের শর্ত দ্বারা সমর্থিত হতে হবে। বাকি তিনটা ওই 23-এর মতোই, বাকি তিনটা কিসের মতো, 23-এর মতো। আর শুধু একটা হলো ওই যে এটা। এবং আপনি এটা নাও লিখতে পারেন যদি প্রশ্ন এই ধরনের আসে যে শুধু কার পক্ষে দিবে কার বিপক্ষে দিবে, তাহলে 23 আর 27, তাহলে 23 আর আমি 23-এর যে চারটা লিখলাম হুবহু লিখবো কততে, 27-এ। তাহলে এই যে আমার 27-এর খ না লিখলেও চলবে, কিন্তু আপনি বলতে পারেন যে 27-এর খ এখানে কেন লিখলাম, লিখলাম এই কারণে, কারণ একবার একটা কি এসেছিল, প্রবলেমেটিক প্রশ্ন এসেছিল, আর প্রবলেমেটিক প্রশ্ন সলভ করতে তো আমার 27-এর খ লাগবেই। আচ্ছা তাহলে আমরা চলে আসি 28 ধারায়। দেখেন যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, মানে যার বিপক্ষে দিবে না আর কি। আমি এইটাই বুঝতে পারছিলাম না। আমি পরে পাশাপাশি এটি বুঝতে পারি সব বুঝলি আর আমার কাছে আসবেন কেন, এত কষ্ট করে আসেন, যাই হোক দেখেন আপনি বই পড়েও বুঝতে পারবেন না। মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনে তো হ্যাঁ কয়দিন পরে ভুলে যাবেন দেখেন এখন কি বুঝছেন? জি, তাহলে দেখেন যে পক্ষ এবং এই 23, 24, 27, 28 যারা মুখস্থ করে তারা না বুঝে মুখস্থ করে, অ্যাকচুয়ালি এই জায়গা কিছু বুঝে না। যে পক্ষগণকে, আর অনেকে আছে 23, 24, 27, 28 যাই আসে লেখে 12 আর 21, 23, 24, 27, 28 যাই আসুক লেখে 12 আর 21, ওই দুটোই তো পড়ছে, ভাবছে যে ওই একই জিনিস আসছে। দেখেন দেখেন তো যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, মানে যার বিপক্ষে দিবে না, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 28 ধারা অনুসারে আন্ডারলাইন করবেন, নিম্নলিখিত ক্ষেত্রে কোনো পক্ষের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎ করা যায় না। যদি এটা দেখেন যে প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে, প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে মানে আপনি যদি দেখেন, আমি এখানে বলতে পারি যে সোলাটিয়ামের উদাহরণটা নিয়ে আসেন, ওই বিধবা মহিলার কাছে ওই যে প্রথমে দিছিল কয় টাকা, 6,000, পরে কত, 2,500। তাহলে বিধবা মহিলা দেখাইতে পারে যে ওনার, যদিও আমি এই মামলার বিবাদী, যদিও এটা অস্থাবর সম্পত্তি, কিন্তু আমার জন্য আমার যে বাড়ির মূল্য এত বছর আগে চুক্তি হয়েছে আর এখন
বা বলবৎ কোর্টের মামলায় এই নামে মাত্র মূল্য পাওয়া যাচ্ছে, এটা আমার জন্য প্রতিদান মারাত্মক ভাবে কি হয়ে যায়, অপর্যাপ্ত হয়। তাহলে সেই ক্ষেত্রে তারে বাধ্য করা যাবে না, মানে বিবাদীরে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না। বুঝলেন কিনা? কারণ 27-এ তো বলতেছে বাধ্য করা যাবে, আর আমি বিবাদী এসে যদি দেখায় যে আমার জন্য প্রতিদান মারাত্মক ভাবে কি অপর্যাপ্ত, যদিও চুক্তিটা একটা বৈধ চুক্তি, কিন্তু আমার জন্য অ্যাকচুয়ালি মানবিক দিক বিবেচনায় যে চুক্তি হয়েছিল 60 সালে, তখন বাড়ির মূল্য ছিল 10,000 টাকা, আর এখন 2024 সাল, এখন মূল্য হচ্ছে 100 কোটি টাকা। তাহলে এখন ওই 60,000 আমার জন্য এই প্রেক্ষাপটে প্রতিদান মারাত্মক ভাবে কি হয়ে যায়, অপর্যাপ্ত হয়ে যায়। তাহলে আপনারে কার্য সম্পাদনে বাধ্য করবো না। তবে আপনি বললে যে আপনার ঠিক আছে, আপনার জমি বিক্রি করা লাগবে না, তাহলে এখন আপনি উল্টো ক্ষতিপূরণ দিবেন কারে? সোলাটিয়াম দেবেন। বুঝেন কিনা? মানে আপনারে তো বাধ্য করতেছে না, মানে বাদীর পক্ষে ডিক্রি দিচ্ছে না, কিন্তু বাদী তো সব ঠিকঠাক মতো প্রমাণ করছে। তাহলে বাদীরে এখন আপনি কি দিবেন? সোলাটিয়াম দিবেন। দেখেন, আবার অনেকে আবার বলবে যে 22-এর সোলাটিয়াম আপনি 28-এ আনলেন কেন? মানে আপনি বুঝেন কিনা, মানে আহ ওইটা হলো 22-এ বলছে ক্ষেত্র, আর এই জায়গায় বলছে কারে বাধ্য করবে, কারে বাধ্য করবে না। তাইলে ওই উদাহরণটাই বৃদ্ধ মহিলারা কি বাধ্য করছে? করে নাই। আর তার মানে আমি যদি এইভাবে বলি, তাহলে ওই যে 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 ব্যক্তি তার পক্ষে ডিক্রি দেয় নাই, এটা কত? 24। তার পক্ষে ডিক্রি দেয় নাই 24, আহ তার পক্ষে ডিক্রি দেয় নাই, আর তার মানে বিধবা মহিলারে বাধ্য করে নাই, মানে বিধবা মহিলার বিরুদ্ধে দেয় নাই, এটা কত? 28। 28। আর বিধবা মহিলার বিরুদ্ধে দেয় নাই, তারা বাধ্য করে নাই, ঠিক আছে, বাট তারা কি দিতে বলছে? সোলাটিয়াম। কারণ তার এই ক্ষেত্রে বলা যেতে পারে কঠোরতার সাথে সাথে বিধবা মহিলা এটাও বলতে পারতো যে আমার প্রতিদান মারাত্মক ভাবে কি অপর্যাপ্ত। তাহলে আদালত বললো ঠিক আছে, আপনার বিরুদ্ধে আমি দিচ্ছি না, প্রতিদান যেহেতু অপর্যাপ্ত, কিন্তু একটা এটা একটা ভ্যালিড চুক্তি, তাহলে আপনি বাদীরে সোলাটিয়াম দিয়ে দেন এত টাকা। ইকতার সাহেব বুঝতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু ওই লেকচারটা, প্রথম দিনের লেকচারটা দেখেন তাহলে বুঝবেন। পরেরটা দেখেন, যদি ভুল বিবরণ, গোপন চক্রান্ত বা অসদাচরণের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়। আমারে বলছিল এইভাবে চিন্তা করেন, ভুল বিবরণ দিয়ে চুক্তি করছে বাদী। চুক্তিটা করছিল কেমনে? ভুল বিবরণ দেখায় বাদী বলল যে এই জমিতে জীবনও বাঁধ নির্মাণ করার দরকার নাই, মানে চুক্তি হয়েছে। যখন আমি জানলাম যে এই জমিতে প্রতি বছরই বাঁধ নির্মাণ করা দরকার, তখন আমি বললাম যে আমি জমি কিনবো না। তখন ওই ব্যক্তি গিয়ে মামলা, সে বাদী হয়ে মামলা করে দিছে যে কেন কিনবা না, মামলা করে দিছে। তখন বিবাদী হিসেবে আমি বলতেছি যে ওনার যে আমি চুক্তি বায়না চুক্তি করেছিলাম সঠিক কথা, কিন্তু আমার চুক্তি করতে বাধ্য করছে কি দেখাইয়া? ভুল বিবরণ দেখায়। কারণ সে বলছিল কোনো বাঁধ নির্মাণ করার দরকার নাই, কিন্তু এখন দেখতেছি কি বাঁধ নির্মাণ করা দরকার, সেই কারণে আমার বাধ্য করা উচিত হবে না, তার মানে আমার বিপক্ষে ডিগ্রি দেওয়া যাবে না। এই যে যদি ভুল বিবরণ, গোপন চক্রান্ত এবং অসদাচরণের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়, তাহলে আমরা 1 নাম্বার পেলাম যে প্রতিদান মারাত্মক ভাবে কি হলে, অপর্যাপ্ত হলে। খ পেলাম কি? ভুল বিবরণ, গোপন চক্রান্ত আর অসদাচরণের মাধ্যমে সম্মতি করা হলে। ক দেখেন, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয় বা অপ্রত্যাশিত ভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ যখন একটা মামলায় বিবাদীর সম্মতি নেওয়া হয়েছিল কিভাবে, ওই একই রাইটের ভুল তথ্য দ্বারা প্রভাবিত করে তার সম্মতি নেওয়া হয়েছিল। তো এই দিকটা আপনি মনে রাখবেন ভাই। 28-এ বলছে কারে তাহলে আমি 23-এ মনে রাখবো কার পক্ষে ডিগ্রি দিবে? 23। কার পক্ষে দিবে না? কত? 24। আর কার বিপক্ষে দিবে? কত? 27। আর কার বিপক্ষে দিবে না? 28। আচ্ছা, এই সলিউশন কিন্তু আলোচনা করছি করছি না মাত্র 27-এর খ। আচ্ছা, আমরা ঘ নাম্বারটা একটু দেখেন, ঘ নাম্বারটা। এক্স ও ওয়াই 3 মাসের একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদারিতে অনাগ্রহ প্রকাশ করে। চুক্তিটি অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল না। এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কিনা আলোচনা করুন। একটু বুঝেন, এক্স আর ওয়াই দুইজনে মিলে একটা চুক্তি করতে যে আমরা দুইজনে মিলে লিচুর ব্যবসা করব। ধরেন কতদিন ব্যবসা করবে, এই মেয়াদ আমার চুক্তিতে ছিল। মেয়াদ যদি আমার চুক্তিতে না থাকে, তার মানে তো যে বোঝা যাচ্ছে কি যে কোনো পক্ষ যে কোনো সময়
অবসান করতে পারে। এবং 3 মাস পরে ঠিকই এক পক্ষ বললো যে আমি আর এই ব্যবসা করবো না। এখন অপরজন মামলা করছে যে তুমি কেন করবা না, তুমি অবশ্যই এটা করতে কি বাধ্য, মানে আদালতের মাধ্যমে চাচ্ছে যে আদালত যাতে ওরে নির্দেশ দেয় যে তুমি অমুকের সাথে ব্যবসা করো। এখন আদালত কি এরকম আদেশ দিতে পারবে কিনা দেখেন। আমরা আইনগত পর্যালোচনায় আসি। এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে, মানে আদালত তারে বলতে পারবে না যে আপনি তার সাথে ব্যবসা করেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা অনুসারে, আমি কিন্তু 21-এর এই জায়গা কোনো সাবসেকশন উল্লেখ করছি নাই, এটা তানবির করুক, আপনাদের করার দরকার নাই। দেখেন 21 ধারা অনুসারে যে চুক্তি তার প্রকৃতির কারণেই অবসানযোগ্য বা আন্ডারলাইন করেন প্রত্যাহারযোগ্য এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না। বিবাদী যখন চুক্তি অবসান করে দেয় সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করার ডিগ্রিটি অকার্যকর হয়ে যাবে। মানে এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এখানে আহ এই চুক্তিটা প্রকৃতির কারণেই বাতিলযোগ্য, কারণ এই চুক্তিতে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নাই। সো এটা আর সে আদালত যদি তারে বাধ্য করে, আদালত যদি তার বাধ্য করলো, ধরলেন বললো যে আপনি এটা চুক্তি করেন, মানে তার সাথে আপনি ব্যবসা করেন, কিন্তু আদালত বাধ্য করলো, পরের দিনে আবার সে ব্যবসা নাও করতে পারে, কারণ ওই জায়গা কি চুক্তিতে কোনো কথা বলা আছে যে কতদিন ব্যবসা করবে, বলা আছে? তার মানে আদালত যদি এই জায়গায় ডিক্রি দেয় তাহলে পরবর্তী দিন ওই বিবাদীর ক্ষমতা আছে আমি এটা করব না, কারণ এটাও তার জন্য বৈধ। তার মানে আদালতের ডিক্রিটা এক্ষেত্রে কি হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। দেখেন যেহেতু চুক্তিটিতে আন্ডারলাইন কেমন অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না, সেহেতু এমন চুক্তি যে কোনো পক্ষ, আন্ডারলাইন করেন, যে কোনো পক্ষ কর্তৃক যে কোনো সময় অবসানযোগ্য। এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, কারণ এমনটি করা হলে ক বা খ যে কোনো মুহূর্তে উক্ত চুক্তি অবসান করে দিতে পারে এবং সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রিটা কি হয়ে যাবে, অকার্যকর হয়ে যেতে পারে। সুতরাং এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা। এখন ধরেন আমি সবসময় আপনাদের বলি যে যখন আমরা পরীক্ষার হলে যাব ভাই, পরীক্ষার হলে আপনার প্রস্তুতি কি আছে ডাজেন্ট ম্যাটার, আপনি ওই জায়গা কতটুকু ডেলিভারি করতে পারবেন এটা হলো বিষয়। আপনি অনেক কিছু শিখে গেছেন কিন্তু ওই জায়গায় কিছু দিতে পারেন নাই, কিন্তু আমি অনেক অল্প খুব স্বল্প জানি কিন্তু আমি ওইটুকুই ওই জায়গা কি দিয়ে আসতে পারছি। বিষয়টা ধরেন আপনি আপনার মাথায় এই এই যুক্তিটা আসে নাই, কিন্তু আপনি জানেন এটা 21 ধারায় পড়বে, বুঝেন কিনা? 21 ধারায় পড়বে, আপনি 21 ধারার এটার মধ্যেও যদি না ফেলতে পারেন আপনি বলেন তো এটা হচ্ছে অমুকের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে বা এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে, বুঝেন কিনা? এই চুক্তিটা অসংখ্য সূক্ষ্ম এবং বিবরণ বা এই চুক্তির শর্তাবলী আদালত নির্ণয় করতে পারতেছে, বুঝেন কিনা? মানে আপনার যে এটাই ফেলাইতে হবে এমন কোনো কথা নাই, আপনি 21-এর অন্য কোনোটাই ফেলান, কিন্তু আমি কি করে আসি, লিখে আসি। ধরেন আপনি 19 ধারায় ক্ষতিপূরণের পেয়ে গেছেন, তারপরে তো আপনি 12 ধারায় মামলা করা যাবে না, করলে মানে আদালত 12 ধারার ডিগ্রি দিবে না, এটা বলছে কততে, 24-এর গ, 24-এর। এখন যে ব্যক্তি 24-এর গ জানে না সে কি এই প্রশ্নটা লিখবো না? অবশ্যই লিখবো। তখন আমি বলে দিয়ে আসবো এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িত, বুঝেন কিনা? কারণ আমি বলবো যে সে অলরেডি এই চুক্তিটা ক্ষতিপূরণ কি বেছে নিয়েছে, আর তার যদি চুক্তি বলবৎকরণের দরকারই থাকতো তাহলে সে প্রথম মামলার সময় উত্থাপন করতে পারতো, যেহেতু সে প্রথম মামলায় উত্থাপন করে নাই সেহেতু পরবর্তী মামলা যদি সে করে পরবর্তী মামলাটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা কি হবে, এটাও কিন্তু যৌক্তিক, বুঝতে পারছেন? তাহলে আমি 24-এর গ না জানলে আমি অল্টারনেটিভ ওয়েতে লিখে দিয়ে আসবো, বুঝলেন কিনা? তার মানে হচ্ছে যে আমার কাছে যে অস্ত্র আছে আমি সেটা ব্যবহার করবো, আমার কাছে 24-এর গ নাই তাতে কি, আমার কাছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা তো আছে। আমার কাছে এই যে চুক্তিটি প্রকৃতির কারণে বাতিলযোগ্য এই অস্ত্রটা আমার কাছে নাই, না থাক, অন্য অস্ত্র তো আছে, বুঝেন কিনা? মনে করেন ছুরি দিয়েও কাটা যায়, বটি দিয়েও কাটা যায়, এর আগে আমরা একসময় ভাঙতাম দরজার ফাঁকের ভিতরে দিয়ে ফাটাতাম, বুঝেন কিনা? কিন্তু মেইনলি হচ্ছে খাওয়া যাচ্ছে কিনা, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এই জায়গা আমার ফাঁকা হাতে ওই জায়গা থেকে চলে আসা যাবে না, যে আমি পারলাম না ঘেমে ঘেমে অস্থির অবস্থা, এইভাবে করা যাবে না। আসেন দেখেন, যাই হোক 4 নাম্বার প্রশ্নটা গতদিনে আমরা সলভ করছি। ওই যে আহ, প্রথমে পত্তন দিছিল একজনকে, পরে আর একজনের কাছে বিক্রি করছে, মনে আছে? আচ্ছা তাহলে আমরা আর আজকের যেটা 6 নাম্বারটা দেখবো। 6 নাম্বার দেখেন,
আপনার সিপিসি পড়াইতে এত ব্যাখ্যা দেওয়া আমার লাগে নাই। এই যে এই 22, 23, 24 এগুলো পড়াইতে দেখেন, কে এল এর নিকট নির্দিষ্ট জমি 50,000 টাকায় বিক্রি করছে। 50,000 টাকায় বিক্রি করছে কার কাছে? এল এর কাছে। পরবর্তীতে কে 60,000 টাকার বিনিময়ে ওই জমি, মানে প্রথমটা কিন্তু চুক্তি করছে, সরি ওইটা একটু বলতেন, প্রথমটা সে বায়না চুক্তি করছে, কি করছে? বায়না চুক্তি করছে। পরবর্তীতে কে 60,000 টাকার বিনিময়ে ওই জমি এম কে প্রদান করলেন, এটা কিন্তু বিক্রি করছে। তাহলে প্রথমবার হলো কি করছে, এল এর সাথে করছে বায়না চুক্তি, আর এম এর সাথে হলো কি ওই জমিটা বিক্রি করে দিচ্ছে। আন্ডারলাইন করেন, এর মূল চুক্তি সম্পর্কে অবগত ছিলেন। অবগত ছিলেন মানে কি, সে জানতো এল এর সাথে যে 50,000 টাকায় বায়না চুক্তি হয়েছে, এটা এম কি জানতো। তাহলে এল এম এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কাজ ও সম্বোধন পেতে পারেন কি, বলেন তো পারবে কিনা? অবশ্যই পারবে, কারণ যে জমিটা কিনছে সে তো জানতো যে অমুকের সাথে একবার বায়না চুক্তি আছে, এটা তো ক্লিয়ার, এটা আরো সোজা বেশি। এই জায়গা মানে টোটালি করে দিছে যে অবগত ছিলেন। তাহলে এই জায়গায় আমার আসবে কত, 27-এর কত, 27-এর খ, ওই যে দেখেন ইংলিশটা নেই, 27-এর বি দেখেন। তো বিচার্য বিষয় দেখেন, দেখেন হ্যাঁ, এল এম এর বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারেন কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, উদ্ধৃতাংশে এল এম এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারেন, কারণ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 27 ধারা অনুসারে চুক্তির যে কোনো পক্ষের মাধ্যমে দাবিদার ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করা যায়, যদি ওই ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে চুক্তির বিষয় না জেনে উপযুক্ত মূল্যে সরল বিশ্বাসে সম্পত্তিটি ক্রয় করেছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে কার্য সম্পাদন করা যাবে না। আপনি এই জায়গা খুব সংক্ষেপে লেখা, আপনি আরো লিখবেন যে যেহেতু এই জায়গায় এম এই মূল চুক্তির সম্পর্কে কি ছিল, অবগত ছিল, তাই এল এই জায়গায় এম কে বাধ্য করতে পারবে বা কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। 27-এর খতে এই কথাই বলা আছে। কে বুঝেন নাই বলেন? স্যার আগেরটার মতোই তো স্যার। হ্যাঁ আগেরটার মতোই, 27-এর খ, জি। তো সবাই আবার একটু জয়েন করেন। শেষ পর্যায়ে চলে এসেছি, এটা একটু দেখেন। আমরা চুক্তির সুনির্দিষ্ট কাজ চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য মুসাবিদা, এটা একটু দেখবো। দেখেন যে আদালত বিজ্ঞ সহকারী জজ আদালত চট্টগ্রাম দেওয়ানি মোকদ্দমা নং এত। নরমালি আপনি বলতে পারেন যে স্যার মামলা তো আদালতে দাখিল করার পরে মামলা নাম্বার দেয়, তো আপনি এই জায়গায় ইচ্ছা করলে ডট ডটও দিতে পারেন, নাম্বার দিলেও কোনো ক্ষতি নাই। ক হচ্ছে কি বাদী বনাম খ হচ্ছে বিবাদী। বিষয় সুনির্দিষ্ট প্রতিকায়নের 12 ধারা মতে কিসের মামলা, চুক্তি প্রবল লিখতে পারেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলতে পারেন, তবে তানবীর মতো স্পেসিফিক পারফরমেন্স লিখেন না, মানে এই জায়গা আবার ইংলিশটাই নেন না। জি। এবং মকদ্দমার তায়েদাদ কত টাকা, 4 লক্ষ টাকা। অবশ্যই আরজির ক্ষেত্রে কি দিতে হবে, তায়েদাদ দিতে হবে। আহ বাদী পক্ষের নিবেদনে এই যে দেখেন, বাদী পক্ষের বিনীত নিবেদনে এই যে বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে, একই কথা সব জায়গার। অন্যদিকে বিবাদী এলাকায় একজন প্রভাবশালী দখলবাজ ভূমিদস্যু এবং আইন কি অমান্যকারী লোক, একই ভাষা। বিবাদী খ গত এত তারিখে 4 লক্ষ টাকা মূল্যে 1 খণ্ড জমি বিক্রয়ের জন্য কার সাথে চুক্তিবদ্ধ হয়, কি জমি। ওই দিনই বিবাদী বাদীর নিকট থেকে বায়না বাবদ 3,25,000 টাকা গ্রহণ করে এবং বাদীর অনুকূলে একটি বায়না দলিল সম্পাদন করে দেয়। বায়না চুক্তিতে শর্ত আরোপ করে যে পরবর্তী 2 বছরের মধ্যে বাকি মূল্য বিবাদীর নিকট হতে বিবাদী বাদীর নিকট হতে গ্রহণ করে ক্রয়ের বরাবরে একখানা কপলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। বাদী মানে যেদিন বায়না চুক্তি হলো তার কয় বছরের মধ্যে দেওয়ার কথা, 2 বছরের মধ্যে। বাদী ক যথাসময়ে অবশিষ্ট টাকা বিবাদী খকে প্রদান করে প্রতিশ্রুত কপলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে অনুরোধ জানায়। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করা হলেও ক নানা প্রকার তালবাহানা করে কালক্ষেপণ করেছে
এবং গত 11/7/2019 তারিখে কবলা দলিল করে দিতে অস্বীকৃতি জানিয়েছে। কবে অস্বীকার করলো এটার একটা ডেট আপনি কি করবেন, উল্লেখ করবেন। তারপরে দেখেন উক্ত 11/7/2021 তারিখে যেদিন হতে কবলা দলিল সরি 11/7/2019 তারিখে কবলা দলিল করে দিতে কি জানাইছে, অস্বীকৃতি জানাইছে। তো এই জায়গা উক্ত 11/7/2021 তারিখে যেদিন হতে কবলা দলিল সম্পাদনে অস্বীকৃতি জানিয়েছে সেই দিন হতে মকদ্দমার কারণ উদ্ভব হয়েছে। জায়গায় ভুল ক্রমে 21 লিখে ফেলছি নাকি, হবে কি? আচ্ছা পরে দেখেন তামাদি সময়কালের মধ্যেই বাদী মকদ্দমাটি আদালতে কি করেছে, দায়ের করেছে। আদালত মকদ্দমাটি শুনতে ও বিচার করতে কি এখতিয়ার সম্পন্ন। তাহলে এই জায়গায় একটা কথা আছে, এই জায়গায় আমার ইটা ভুল হয়ে গেছে উপরে, যে আপনি মামলাটা মানে কারণ উদ্ভব হয়েছে 19-এ, কিন্তু আমি মামলা করতেছি কবে দেখাইছি 18 দেওয়া, মামলা করতেছি 18 দেওয়া, 15/2018 দেখেন 18 দেওয়া না, তাহলে মামলাটা আমার করতে হবে কত, আপনি 20 দেন, 20 দেন। কারণ আমার উদ্ভব হয়েছে হলো 19-এ, 19-এর জুলাই মাসের 11 তারিখে। হ্যাঁ ওই যে উপরে যে 18, এই 18 টাকা 20 করে দেন, লিখছেন? তামাদি সময়কালের মধ্যে বাদী মকদ্দমাটি আদালতে দায়ের করেছে। আদালত মকদ্দমাটি শুনতে ও বিচার করতে এখতিয়ার সম্পন্ন। বাদী মকদ্দমা তায়েদাত মূল্য অনুযায়ী আন্ডারলাইন করবেন প্রয়োজনীয় কোর্ট ফি এবং প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করেছে। বিবাদী যদি বায়না চুক্তি অনুযায়ী একখানা কবলা দলিল সম্পাদনের রেজিস্ট্রি না করে এবং বাদীকে উক্ত সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে এবং অর্থের মাধ্যমে উক্ত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। একমাত্র চুক্তিটি সুনির্দিষ্ট বলবৎ আদেশ দিয়ে দলিল সম্পাদনের আদেশ বাদীর জন্য পর্যাপ্ত প্রতিকার হতে পারে। এই যে দেখছেন, একমাত্র চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করে আদেশ দিয়ে দলিল সম্পাদনের আদেশ বাদীর জন্য কি পর্যাপ্ত প্রতিকার হতে পারে। তারপরে দেখেন অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীন বিবেচনা পূর্বক ন্যায় বিচারের স্বার্থে তফসিলে বর্ণিত সম্পত্তির বিষয়ে বাদী এবং বিবাদীর মধ্যে বিদ্যমান বায়না চুক্তিটি সুনির্দিষ্ট বাস্তবায়নের আদেশ দিতে। দেখেন বিবাদীকে বায়না চুক্তি অনুযায়ী একটি কবলা দলিল সম্পাদনের রেজিস্ট্রি করে দেওয়ার আদেশ দিতে। দেখেন তফসিল বর্ণিত সম্পত্তির দখল বাদীকে প্রদানের আদেশ দিতে। আর বাদীর অনুকূলে বিবাদীকে মকদ্দমা ব্যয় প্রদানের আদেশ দিতে। ব্যয় ওই যে খরচ চাচ্ছি, আমার যে টাকা পয়সা হয়েছে আমি তো বলবৎ তো চাই, সাথে সাথে কিও চাই, খরচও চাই। এবং আদালতের বিবেচনা মতে অন্যান্য প্রতিকার যা বাদী আইনগত ন্যায় বিচার পাওয়ার হকদার তা বাদীকে প্রদানের আদেশ দিতে। আমি তো যা স্যার চালাম, তারপরেও বলতেছে যে আদালত যদি খুশি হয়ে আরো কিছু দিতে চায় তাও জানি ন্যায় বিচারের স্বার্থে কি দেয়। এবং আদালতের এমন আদেশে বাদীপক্ষ কি থাকবে ছিল। তারপর দেখেন সত্য পাঠ। উপরোক্ত আর্জি যাবতীয় বিবরণ আমার বক্তব্য সত্য সঠিক জেনে আমার নিযুক্তি অ্যাডভোকেটের মাধ্যমে চেম্বারে বসে স্বাক্ষর করলাম। তারপর আপনি লিখবেন যে বাদীর, এখানে দরখাস্তকারী কেটে লেখেন বাদীর স্বাক্ষর। বাদীর স্বাক্ষর, বাদীর স্বাক্ষর বাদী আমার পরিচিত এবং আমার সামনে নিঃস্বাক্ষর প্রদান করেছেন অ্যাডভোকেট। তো এখন আপনি কিন্তু আমি ঠিক জানি না আপনাদের সবার হওয়া উচিত, যারা রেগুলার আসেন তাদের কাছে কিন্তু দরখাস্ত এবং মূল মামলা লেখা কিন্তু মানে সহজ হওয়ার কথা। দরখাস্ত লেখা তো এক মোকাম অমুক দেওয়ানি মামলা না, এত ক সমান সমান বাদী বা দরখাস্তকারী, ক সমান সমান বিবাদী, তারপরে বিষয় অমুক 39 আদেশের 1 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, দরখাস্ত পক্ষে পক্ষে বিনীত নিবেদন, এই যে 1 2 3 4 5 6 7, তারপরে আমি আমার প্রেয়ার করলাম, তারপরে লাস্টে দিলাম হলফনামা, হলফনামার পরে তো শেষ। আর মূল মামলার ক্ষেত্রে কি সেম জিনিস, শুধু এই জায়গা আমার ওই জায়গা তায়েদাত মূল্যটা উল্লেখ করতে হয় আর ওই হলফনামার জায়গায় কি সত্য। তাহলে ফরম্যাট কিন্তু একই, আর মাঝে আপনি যা লেখেন না লেখেন বাট এই ফরম্যাটটা যেন কি থাকে, ঠিক থাকে। আর দরখাস্ত লেখার ক্ষেত্রে আর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ওই যে আপনারা যখন আমরা মিস কেস করবো, মিস কেস, তখন আমি বলবো যে মোকাম সহকারী জজ আদালত মিস কেস নাম্বার এত, তারপরে আমি লিখবো যে উদ্ভূত দেওয়ানি মামলা নং এত থেকে, তারপরে ক সমান সমান মজহর,
যে দরখাস্ত করে তারে সানি মামলায় কি বলে? মতবাদ। আর যার বিরুদ্ধে করতেছে তারে কি বলে? তরফ সানি। এই তো। তাহলে দরখাস্ত মুসাবিদা দেওয়ানি কার্যবিধিতে যা আসুক, এটা কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো মানে, আমার তো মনে হয় না এখন একটু ভয় ভীতি কাটা উচিত যে মুসাবিদা পারা উচিত। মুসাবিদা যদিও সামনেবার একটাও পাবেন না, হ্যাঁ, লেখেন সামনেবার একটাও দিবে না, কিন্তু ওই শেখানোর দরকার, সব শেখালে আবার কি। এই যে কি মামলা মাসুদ? এই যে কি মামলা? তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই ভাই, থাক। আপনি এই যে দেওয়ানি মামলা আগের দিন আমরা শিখছি 8 ধারার মামলা কেমনে করে, 9 ধারার মামলা কেমনে করে, ডাক দিছি না? আর এই যে কয় ধারা? 12 ধারা। এরপরে পারবেন দলিল সংশোধনের মামলা, এরপরে চুক্তি রদ, এরপরে দলিল বাতিল, এরপরে ঘোষণামূলক, এরপরে নিষেধাজ্ঞা। আচ্ছা আপনাদের পড়া দেই, শুনেন। পড়া হচ্ছে আপিল পড়ে আসবেন। আপিল, আপিল না, আপনি রিভিশন করবেন। আগে রিভিশন করাই তারপরে আপিল। ওই 2 নাম্বার প্রশ্ন বোধ হয়। 3 নম্বর। দেখি প্রশ্ন দেন, আমার কাছে দেন ভাই প্রশ্নটা দেন। আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা করবেন, 3 নাম্বার। হ্যাঁ, সবাই সিরিয়াসলি পড়ে আসবেন, যে আসবেন না সে লস করবেন। রিভিশন 3 নাম্বার।